আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শোনার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশের এই ক্রান্তিকালে আসলে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাকে ওই সামনে বসতে হলো। তো পরিস্থিতি আসলে গত 17 বছরের আওয়ামী দুঃশাসনের সময়ে আমরা বাংলাদেশের প্রায় প্রতিটা নাগরিক, যারা আওয়ামী লীগ করে নাই তারা বাদে প্রত্যেকটা নাগরিক অত্যন্ত কঠিন সময় পার করেছে। তারপর ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে গত 5ই আগস্ট আমরা একটু হলেও শান্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আবার ধীরে ধীরে সেই আগের পর্যায়ে চলে যাচ্ছে, এটাই আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যাপার। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পর আমাদের সৌভাগ্যক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্বনামধন্য আন্তর্জাতিক ব্যক্তিত্বকে আমাদের গার্ডিয়ান হিসেবে পেয়েছিলাম, আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে পেয়েছিলাম। কিন্তু তখন থেকে আমাদের সন্দেহ ছিল আমাদের যেই মানসিকতা, আমরা তাকে ধরে রাখতে পারবো কি না। যেমন কথা ঠিক তেমনই কাজ। সত্যিকার অর্থে আমরা তাকে ধরে রাখার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি। গত 17 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে আমাদেরকে কখনোই ভালো কোনো তথ্য জানতে দেওয়া হয়নি। যারা সোশ্যাল মিডিয়ায় বা আন্তর্জাতিক মাধ্যমগুলো একটু লেখাপড়া করে, তারা শুধু জানতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ধরনের, কোন লেভেলের মানুষ। বাকি 80% জনগণ বাংলাদেশের জানতো না যে সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসল গুণ, আসল চরিত্র। তো গত 5 আগস্টের পর থেকে যখন আমরা আস্তে আস্তে সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে জানতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে ওনার মতো একটা বিশাল মহিরুহ আমাদের মাথার উপরে আছে, সেটা আসলে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা যারা প্রবাসে জীবনযাপন করি তারা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই একটা বাংলাদেশ। ওনাকে আলাদা করে পরিচয় করায় দেওয়ার মতো কিছু নাই। ওনার পরিচয় পরিচিত আমরা, এবং ওনার মাধ্যমে আমরা যখন বলি যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের রাষ্ট্রপ্রধান, তখন আমাদের সম্মান, আমাদের মর্যাদা অনেক বেড়ে যায়। উনি শুধু নোবেল লরিয়েট না, ওনার মতো এত খ্যাতিসম্পন্ন এবং পতিতযশা মানুষকে আমরা রাষ্ট্রনায়ক হিসেবে পেয়ে আমরা ধন্য। কিন্তু আওয়ামী লীগের সেই কুটচাল, সে কুটো কৌশল আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কালো মেঘের ছায়া হয়ে এসেছে। সেই কালো মেঘের ছায়া শুধু ওনাদের মাথার উপর আসেনি, আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটা নাগরিকের মাথার উপর ঘূর্ণিঝড় হিসেবে চলে আসতেছে। আমরা বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর একমাত্র বেগম খালেদা জিয়াকেই দেখেছি ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলার, ভারতের অপশাসন মেনে না নেওয়ার প্রতিবাদ করার মতো মানসিকতা একমাত্র বেগম জিয়ারই আছে। বেগম জিয়া অসুস্থ এবং দীর্ঘদিন কারাবন্দী থাকার পরে শেখ হাসিনার নির্যাতনের প্রেক্ষিতে উনি এখন অনেকটাই নিশ্চুপ হয়ে গেছেন, অনেকটাই রাজনীতি বিমুখ হয়ে গেছেন। ওনার অবর্তমানে তারেক জিয়া, যদিও উনি প্রবাসী, ইচ্ছার বিরুদ্ধেই হোক আর যে কোনো পরিস্থিতিতেই হোক, উনিও দীর্ঘ 17 বছর যাবৎ লন্ডন প্রবাসী। 2001 থেকে 2006 তারেক জিয়া সাহেবের যেই আচরণ, যেই মানসিকতা, সেই জায়গাটা অনেকটাই বিতর্কিত ছিল। কিন্তু আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, বর্তমান সময়ে তারেক জিয়ার সেই দুর্নাম, সেই চিন্তাভাবনা, সেই মানসিকতা এখন একেবারেই নেই। উনি যে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, সেটা তিনি ধীরে ধীরে প্রকাশ করতেছেন। ওনার মধ্যে সেই সততা, সেই দৃঢ়তা, সেই দেশপ্রেম এখন আমরা অনেকটাই দেখতে পাই। কিন্তু এখন সমস্যা হচ্ছে, ওনার যে কিছু সিপাহসালার আছে, সেই সিপাহসালারগুলো তারা ভারতের এবং পেইড এজেন্ট হিসেবে কাজ করতেছে। আমার মনে হয় সেটা উনি জানেন, সেটা উনি বুঝতে পারতেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, উনি বুঝেও উনি কিছু করতে পারবেন না, কারণ উনি এখন দেশে আসতে পারতেছেন না। কেন আসতে পারতেছেন না সেটা আমরা জানি না, কিন্তু আসতে পারলে উনি যদি প্রত্যক্ষভাবে দলের হাল ধরতে পারতেন, তাহলে হয়তো এই পেইড এজেন্টগুলোর কাছ থেকে দলকে মুক্তি করতে পারতেন, দেশকে মুক্তি দিতে পারতেন। কিন্তু ওনার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। সেই সুবাদেই আমাদের
মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন সাহেব, আমির খসরু মাহমুদ, বরকতুজ্জামান বুলু বা এই ধরনের যারা সিনিয়র লিডার, সেই সিনিয়র লিডারগুলো ভারতের কাছ থেকে পেমেন্ট নিয়ে যথেচ্ছাচার আচরণ করতেছে এবং দেশদ্রোহিতার কাজে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতেছে। এদের সহযোগিতার কারণে, এদের প্রচ্ছন্ন সহযোগিতা এবং কি বলবো সেটাকে, ধমকের বা হুমকির মুখে ছাত্র জনতা বাধ্য হয়েছে রাষ্ট্রপতিকে সরাতে না পারার জন্য। এই রাষ্ট্রপতি বর্তমান সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক একজন ব্যক্তি। ওনার জীবনের যদি আমরা পরিপূর্ণ ইতিহাস দেখি, ওনার জীবনের সুখকর কোনো স্মৃতি কখনোই নাই। উনি আওয়ামী লীগে থাকা অবস্থায়, আওয়ামী লীগের যখন রাজনীতি করে সেই ছাত্র রাজনীতির সময় থেকে উনি বিতর্কিত ব্যক্তি। ওনার নামে হেন কোনো মামলা নাই যেটা হয় নাই। চুরি, ছিনতাই, ধর্ষণ, সমস্ত মামলা ওনার নামে আছে। সেই চুপ্পকে বর্তমান সময়ে রাষ্ট্রপ্রধান রাখার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছেন এবং ওনার প্রচ্ছন্ন সহযোগিতায় বর্তমান সেনাপ্রধান যিনি ওয়াকারুজ্জামান, উনি ভারতের অত্যন্ত বিশ্বস্ত এবং ভারত সেনাপ্রধানের অত্যন্ত সহযোগী একজন ব্যক্তি, যে ভারত সেনাপ্রধানের কথার বাহিরে কোনো কথাই বলতে পারে না, এক কাপ চাও খেতে পারে না। এক কাপ চা খেতে গেলেও তার ভারত সেনাপ্রধানের অনুমতি নিয়ে খেতে হয়। এখন সমস্যা হচ্ছে, বাংলাদেশ সেনাপ্রধানকে অপসারণ বা বরখাস্ত করার একমাত্র অধিকার হচ্ছে রাষ্ট্রপ্রধানের। এটা বাংলাদেশের সাংবিধানিক আইন। এই সংবিধানের কারণে রাষ্ট্রপতি আওয়ামী লীগ এবং আমাদের সেনাপ্রধান আওয়ামী লীগ। উনি সেনাপ্রধান জানেন যে কোনো অবস্থাতেই চুপ্পু সাহেব তাকে অপসারণ করবে না এবং এখানে ভারতের প্রচ্ছন্ন সহযোগিতা আছে। এই সব মিলিয়ে ওয়াকার দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত নরম স্বভাবের মানুষ। উনি যদি প্রথম থেকে একটু শক্ত হাতের ওয়াকারকে দমন করতেন তাহলে হয়তো ওয়াকার এত বড় সাহস পেত না। ওয়াকার এখন সরাসরি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন সমাবেশে দেশের রাজনীতি, অর্থনীতি নিয়ে সরাসরি কথা বলেন। একজন সেনাবাহিনী প্রধান হিসেবে ওনার এইভাবে উন্মুক্তভাবে মতামত দেওয়ার কোনো অধিকার নাই। কাজেই উনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেই ওনাকে অপসারণ করতে পারবে না এবং ওনাকে অপসারণ করার একমাত্র ক্ষমতা যেহেতু চুপ্পুর হাতে, এই শাহাবুদ্দিন চুপ্পু তাকে অপসারণ করবে না, এজন্যই তিনি বেপরোয়াভাবে তার দায়িত্ব থেকে বাহিরে গিয়ে নাক গলাচ্ছেন। এইটা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার যতটুকু ধারণা, উনি এই জায়গাটাই সবচেয়ে বেশি বিরক্ত বোধ করতেছেন। পাশাপাশি আমার আর একটা অবজারভেশন হচ্ছে, বিএনপির গত এই 10-15 বছরের মধ্যে একমাত্র সাহসী পুরুষ হিসেবে আমরা ইশরাক হোসেনকে চিনি। সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র ইশরাক হোসেন, যে সরাসরি মিছিল মিটিং নিয়ে ঢাকার রাজপথে থেকেছে, পুলিশের কাছ থেকে তার কর্মীদের ছিনিয়ে নিয়েছে, সে জেলেও গিয়েছে। হেন কোনো কাজ নাই বিএনপির জন্য বা দেশের কল্যাণার্থে সে করে নাই। তার জনপ্রিয়তা এমনিতেই আকাশ ছোঁয়া। তাকে কেন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে তার পদ নিতে হবে, তার মেয়র পদটাকে নিতে হবে? সে তো যে কোনো সময় নির্বাচন করলেই সে তার বিনা ভোটে, যে কোনো সময় নির্বাচন করলে শুধুমাত্র বিনা ভোটের সমস্যা না হলে সে এমনিতেই সে পাশ করে চলে যাবে। তার তো রাস্তায় দাঁড়িয়ে এই 6 মাসের জন্য বা 1 বছরের জন্য তার এই মেয়র পদের চেয়ার দখল করার কোনো দরকার নাই। কত লক্ষ মানুষের কত ধরনের জানের উপর দিয়ে তুফান গেল, কত কষ্ট হলো, কত মানুষ চিকিৎসা না নিতে পেরে বেশ কিছু মানুষ রাস্তায় মারা গেছে, অনেক শিশুও মারা গেছে শুধুমাত্র এই রাস্তা অবরোধ করার কারণে, ব্লকেডের কারণে। তো মেয়র ইশরাকের কাছ থেকে এই জিনিসটা আমরা কখনোই আশা করি না। যার নিজের যোগ্যতায় পাশ করার ক্ষমতা আছে তার তো অটো পাসের দরকার নেই। তো কেন মেয়র ইশরাক কার ইন্ধনে, কার প্ররোচনায় এই কাজগুলো করলো সেটা আমাদের বোধগম্য না। এরপরে আমরা জানতাম আমাদের দুদুভাই, সে দুদুভাইকে আমরা জানতাম যে অত্যন্ত মিষ্টভাষী, স্বল্পভাষী মানুষ।
সেই দুদুভাইয়ের মুখও এখন লাগাম ছাড়া হয়ে গেছে। সে দুদুভাই এখন মমতাজ আপার মতো কথা বলা শুরু করতেছে, সে পেশাব করে সবকিছু ভাসিয়ে দেবে। আরে ভাই, আপনি যখন একজন সিনিয়র রাজনীতিবিদ, আপনার মুখ থেকে প্রকাশ্যে সমাবেশে এই ধরনের কথাবার্তা এগুলো মানায়? আপনি নিজের অবস্থানটাকে কোথায় নিয়ে গেলেন? এটা শুধু আপনি আপনার অবস্থান নষ্ট করেন না, আপনার দলের ভাবমূর্তি আপনি ক্ষুণ্ণ করেছেন। আরেকজন আছে আওয়ামী লীগের ডাইরেক্ট পেইড এজেন্ট, যার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, সেই ফজলুর রহমান। আমি শুরু থেকে তার নামে কথা বলে আসছি যে এই লোকটা বিএনপিকে ডুবাবে, বিএনপিকে নষ্ট করার জন্য সে প্রতিজ্ঞা করে আসছে। ইদানিং আরেকজন মানুষ দেখা যাচ্ছে, আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বাবা আওয়ামী লীগের নিবেদিত প্রাণকর্মী ছিলেন। সেই ব্যারিস্টার রুমিন ফারহানা যখন পদ থেকে কিছুটা দূরে সরে গেলেন, সেই দুঃখেই হয়তো এখন তিনি এমন কিছু কথাবার্তা, এমন কিছু আচরণ করতেছেন যাতে সরকারের সাথে বিএনপির প্রকাশ্য দূরত্ব তৈরি হয়েছে, জনগণের সাথে বিএনপির প্রকাশ্য দূরত্ব তৈরি হচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনি ব্যারিস্টার, কিন্তু আপনার কথাবার্তার অনেক অসংলগ্নতা আমরা লক্ষ্য করি। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের। আমরা আপনার কাছ থেকে আরেকটু পরিশীলিত, আরেকটু মার্জিত এবং আরেকটু গঠনমূলক সমালোচনা আশা করি। আমাদের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ভাই, মানুষ জেলে গেলে 7 দিন থাকলে তার চেহারা নষ্ট হয়ে যায়। আমাদের মির্জা ফখরুল ভাই আওয়ামী লীগ আমলে জেলে গেলে তার চেহারা রানা প্লাজার আসমার মতো না, রেশমার মতো ঝলঝলে তকতকে হয়ে যায়। রেশমা যেমন 7 দিন মাটির নিচে থেকে লিপস্টিক মেখে বেরোয় আসে, আমাদের মির্জা ফখরুল ভাই জেলে থেকে আসলে তার চেহারা, স্বাস্থ্য অত্যন্ত সুদর্শন ব্যক্তিতে পরিণত হয়, চিরযৌবন মনে হয়। মির্জা আব্বাস তথাকথিত গুন্ডা, সেই মির্জা আব্বাস কখন কি বলে, কি করে, ওনার ভাষা কি, ওনার চিন্তা ভাবনা কি, উনি মনে করে যে উনি অত্যন্ত দক্ষ সুযোগ্য একজন নেতা, কিন্তু ওনার চাঁদাবাজি, ওনার মাস্তানি বন্ধ করলে উনি তো জামানত হারাবে, যে কারোর সাথে জামানত হারাবে। আরাফাত যেমন হিরো আলমের সাথে জামানত হারানোর পর্যায়ে চলে গিয়েছিল, পরে দখল করে নিয়েছে, আমাদের মির্জা আব্বাস ভাইও হিরো আলমের সাথেও পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সে তার লাঠিয়াল বাহিনী, সে তার অস্ত্রবাস ক্যাডারদের দিয়ে হয়তো দেশ দখল করবে, তার ক্ষমতা দখল করবে। সালাউদ্দিন, সে দীর্ঘদিন ভারতে থাকলো, তার সঙ্গে আমাদের ইলিয়াস আলী ভাইকে গুম করে হত্যা করা হলো, কিন্তু আমাদের ইলিয়াস আলী ভাইয়ের চেহারার সৌন্দর্য কমতেছে না। আমাদের সালাউদ্দিন ভাইয়ের চেহারা, ইলিয়াস ভাই না, আমাদের সালাউদ্দিন ভাইয়ের চেহারার সৌন্দর্য কোনো অবস্থাতেই কমতেছে না। সে কখনো ভারতের বিরুদ্ধে একটা কথাও বলে না। তাকে যে দীর্ঘদিন ভারতে কারাবন্দি করে রাখলো, সে ব্যাপারে তার কোনো অভিযোগ নেই, তার কোনো অনুশোচনা নেই, তার কোনো কথাই নেই। তাহলে কি সেখানে সে জামাই খাতির করার জন্য গিয়েছিল? সে ভারতের জামাই খাতির পেয়েছে? সে কি ওইখানে কি আদরটা পেল? কেন সে ভারতের বিরুদ্ধে কোনো কথাই বলেন এবং ভারতের প্রতিটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে উঠে পড়ে লেগেছে? আমাদের আরেকজন নেতা আছে আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী মাঝখানে গত 4-5 বছর আগেও তার কথাবার্তা অনেকটাই গঠনমূলক ছিল। বর্তমানে উনিও ভারতের সুরে কথা বলতেছেন, উনিও এখন আওয়ামী লীগ আমলের যত শিল্পপতি আছে, বিশেষ করে এস আলমের সমস্ত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব এখন সালাউদ্দিন সাহেব নিয়ে নিয়েছেন। আবার আমির খসরু মাহমুদ চৌধুরীর ঠিক একই অবস্থা। বরকতুল্লাহ বুলু, উনিও অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আওয়ামী লীগের সম্পত্তি রক্ষা করে চলছেন। এত কিছুর মধ্যে, এত সমস্যার মধ্যে তারেক জিয়া যদি এখন দলের হাল ঠিক মতো না ধরেন, তাহলে কোনো অবস্থাতেই তারেক জিয়া দলকেও রক্ষা করতে পারবেন না, দেশকেও রক্ষা করতে পারবেন না। আমরা ওনাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখি, কিন্তু উনি যদি এই জিনিসগুলো কন্ট্রোল না করেন, উনি কিন্তু জনগণের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। কাজেই বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান হিসেবে আমরা দেশবাসী তারেক জিয়ার কাছে অনুরোধ করব, আপনি এই ধরনের র পেইড এজেন্টগুলোকে দল থেকে বিতাড়িত করেন। ইয়াং তরুণ যেই সমস্ত বিদগ্ধ নেতাগুলো আছে, যেমন ডক্টর মাহমুদুর রহমান,
আমাদের বাবর ভাই, লুৎফুজ্জামান বাবর ভাই, যদিও বাবর ভাইকে নিয়ে আমরা অনেকে হাসাহাসি করি, কিন্তু বাবর ভাই আমি মনে করি তারেক জিয়ার সবচাইতে বিশ্বস্ত লোক। দীর্ঘ 17 বছরে তার মুখ থেকে একটি কথা আওয়ামী লীগ সরকার বের করতে পারেনি। এত অত্যাচার, এত নির্যাতন এই ডক্টর মাহমুদুর রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ্য করেছে, যেটা কল্পনার বাইরে। এই ধরনের বিশ্বস্ত সেনাপতি কোথায় কোথায় আছে আমাদের মোয়াজ্জেম হোসেন আলাল ভাই? তারা চুপ কেন? তারা বুঝতে পেরেছে যে এই ভারতের দালালগুলোর কাছ থেকে বিএনপিকে বাঁচাতে গেলে এই মুহূর্তে অনেক সমস্যা হবে। এর জন্য তারা নিজেদের পজিশন ঠিক রাখার জন্য, নিজেদের অবস্থান, নিজেদের দুঃখ ভুলে থাকার জন্য চুপচাপ এক কোনায় গিয়ে বসে আছে। আমি মনে করি শ্রদ্ধেয় বড় ভাই তারেক রহমান সাহেব, আপনি দয়া করে এই জিনিসগুলো দেখবেন। আপনি যদি এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা না করেন, তাহলে কি হতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যিই পদত্যাগ করেন, উনি যদি দায়িত্ব ছেড়ে দিয়ে উনি চলে যান, আমার বিশ্বাস আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে শেখ হাসিনা ঢুকবে, এবং যেহেতু সে তাকে বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করে এবং ভারতের প্রচ্ছন্ন সহযোগিতা এখানে আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের লোক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের বোন জামাই, বাংলাদেশের 80% আমলা আওয়ামী লীগের, 90% প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাব সব আওয়ামী লীগের লোক। কাজে এই অবস্থায় যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে, এটা ঠেকানোর ক্ষমতা বিএনপির নাই। 16 বছরে যেহেতু একটা বালুর ট্রাকও সরাইতে পারে নাই, শেখ হাসিনা ঢুকে গেলে বিএনপির কিছুই করার থাকবে না। বিএনপির কোনো নেতা নাই যে রাজপথে দাঁড়ায় ইশরাক ছাড়া। আমরা গত 10 বছরে বিএনপির কোনো নেতাকে দেখি নাই, একমাত্র আমাদের রিজভী ভাই চাদর মুড়ি দিয়ে শ্বশুরবাড়ির চা খায় পার্টি অফিসের গেটে, আর ইশরাক হোসেন আন্দোলনে মারামারি ধরাধরি করে। এই দুইজন ছাড়া তো আর কাউরে রাস্তায় দেখা যায় না, কখনোই দেখা যায় না। বেগম জিয়া বলতেন যে বিএনপির নেতারা, সিনিয়র লিডাররা সব হাতে চুরি পরে বসে থাকে। কথা তো সত্য। বিএনপির কোন নেতা রাস্তায় থাকে? হরতাল ডেকে তারা ঘরে বসে ঘুমায়, টিভিতে লাইভ শো দেখে কি হচ্ছে না হচ্ছে। কাজেই আমি মনে করি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কাজেই তারেক জিয়া সাহেবের উচিত হবে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করা। এবং যেহেতু সে বলেছে যে সে জুনের মধ্যে, ডিসেম্বর থেকে জুন 26-এর মধ্যে সে নির্বাচন দিবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো কথার পর খেলাপ করেন নাই। এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো নজির নাই। কাজেই আমরা আশা করব তারেক জিয়া সাহেব অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এবং এই সমস্ত যারা ভারতের পেইড এজেন্ট আছে তাদের কাছ থেকে দলকে রক্ষা করবেন, দেশকে রক্ষা করবেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটা অনুরোধ করব, আপনার জীবনে স্যার কোনো ব্যর্থতা নেই, আপনার জীবনে কোনো পদত্যাগ নেই। সারা বিশ্ব আপনাকে চিনে, বিশ্বের সমস্ত সিনিয়র বড় বড় নেতা সবাই আপনার ভক্ত, আপনার অনুরক্ত। এই মুহূর্তে আপনি যদি দেশ ছেড়ে পদত্যাগ করে চলে যান, এটা আপনার জন্য সবচেয়ে অবমাননাকর। আমরা জাতি হিসেবে ধ্বংস হয়ে যাব, সেটা অবশ্যই ঠিক, কিন্তু আপনার সম্মান, সারা জীবনের অর্জিত সম্মান সব ধ্বংস হয়ে যাবে। কাজেই আপনি এত সহজে হাল ছেড়ে দিবেন না। আপনি যত দ্রুত সম্ভব আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন। আসিফ নজরুল একজন সরাসরি ভারতের পেইড এজেন্ট, সে বর্ণচোরা মানুষ। এতদিন যেহেতু আমরা বুঝতে পারি নাই, এখন যেহেতু তাকে আমরা চিনতে পেরেছি, অনতিবিলম্বে তাকে সরান। তার জায়গায় ডক্টর তুহিন মালিককে নিয়ে আসেন। আমার মনে হয় ডক্টর তুহিন মালিক অত্যন্ত চৌকস এবং অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। ডক্টর তুহিন মালিককে যদি আইন মন্ত্রণালয় দেওয়া হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ডক্টর পিনাকি ভট্টাচার্যকে দেওয়া হয়, আমার মনে হয় যে আপনার সরকার আরও বেশি ভালো চলতে পারবে এবং আপনাকে তারা আরও বেশি সহযোগিতা করতে পারবে। ডক্টর মাহমুদুর রহমান, ওনার মতো বিচক্ষণ লোককে আপনি যে কোনো একটা জায়গায় বসাতে পারেন। যেহেতু এনবিআর আপনি আবার চালু করেছেন, এনবিআর এর দায়িত্বে একসময় উনি ছিলেন, ওনাকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বা যে কোনো একটা ভালো একটা মন্ত্রণালয়ে ওনাকে দায়িত্ব দিতে পারেন। এইভাবে আপনি ইচ্ছে করলে আপনার উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে পারেন, যেটা কার্যকরী হবে। আর যেগুলো ভারতের পেইড এজেন্ট আছে অথবা অকর্মণ্য আছে, আমি শ্রদ্ধার সাথে বলতেছি, বয়স হয়ে গেলে কর্মক্ষমতা কমে যায়।
অনেক সিনিয়র আছে আপনার এখানে, যদি মনে করেন যে না, তারা আপনার পারপাস সার্ভ করতে পারতেছে না, দয়া করে সসম্মানে তাদেরকে বলেন যে ভাই তোমরা দয়া করে আসো, আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি, এই 6 মাস আমাকে একটু শান্তি মতো কাজ করতে দাও। হ্যাঁ, অভিজ্ঞতার দরকার আছে, কিন্তু অভিজ্ঞতার সাথে পরিশ্রমেরও দরকার আছে, শুধু অভিজ্ঞতা দিয়ে কাজ হবে না। কাজে আমরা স্যারকে অনুরোধ করব, স্যার দয়া করে আপনি আমাদের এভাবে মাঝ নদীতে ফেলে চলে যাবেন না। বাংলাদেশ দীর্ঘ 53 বছর পর মাঝখানে শহীদ জিয়ার সময়টা বাদে সারাটা জীবন বাংলাদেশ ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। এখন যদি আপনার মতো একজন নেতা থাকতে এই দেশ পুনর্গঠিত না হয়, এই দেশ স্বনির্ভর না হয়, তাহলে এই দেশ আর জীবনেও স্বনির্ভর হতে পারবে না। এই দেশ সারা জীবন ভারতের আজ্ঞাবহ গোলাম, ভারতের উপনিবেশ হয়েই থাকবে। কিন্তু সেটা আমরা চাই না। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতে চাই। তাহলে তো আমাদের পাকিস্তানি ভালো ছিল, ভারতের গোলাম হয়ে কেন থাকবো আমরা? পাশাপাশি আমি আরেকটা ব্যাপারে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সর্বরোগের মহাঔষধ 2জন ব্যক্তি আছেন। একজন হচ্ছেন ডক্টর জাহিদুর রহমান এবং আরেকজন হচ্ছেন মাসুদ কামাল সাহেব। ওনারা টক শো করে বেড়ান, ইউটিউবার। ওনারা জানেন না এমন কোনো কাজ নাই। কলকাতা হারবালের মতো ওনারা সর্বরোগের মহাঔষধ, ওনারা সব কিছু জানেন। ডক্টর জাহিদুর রহমানের দুঃসাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। উনি গতকাল এক টক শোতে বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইম্যাচিউরড কথাবার্তা বলতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যাচিউরিটি কি ডক্টর জাহিদের কাছ থেকে শিখতে হবে? ডাক্তার সাহেব, নিজের ওয়েট বজায় রাখি কথা বলেন, যে কখন কোথায় কাকে কিভাবে কি বলবেন সেটা একটু বুঝেন, তারপরে বলেন। আর মাসুদ কামাল তো একদম, আমি মনে করি সে একটা আস্ত মাথা মোটা গর্ধব। সে কথা বলে মুখ দিয়ে, ব্রেন খাটায় না। তার মুখে যেটা আসে সেটাই সে হই হই করে বলে ফেলে। সেটা তো কোনো কথা না। আপনি সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করেন। আপনি এমন কিছু কথা বলেন, কথাগুলো শুনলে হাসি পায়। কাজে কথাবার্তা যা বলবেন, আপনাকে হয়তো সরকার একটা পদ দেয় না, এই কারণে আপনার মন খারাপ, কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে সত্যিকার অর্থে আপনার এই ডক্টর ইউনূসের ক্যাবিনেটে বা ওনার কোনো ধরনের কোনো জায়গায় আপনাকে সেট হওয়ার মতো যোগ্যতা আপনার নাই। কাজে আপনি অত বেশি আশা করবেন না। চাহিদার একটা সীমা থাকা উচিত। হাসিনার মতো নোবেল প্রাইজ পেতে চাইলে হবে না, নোবেল প্রাইজের যোগ্যতা অর্জন করতে হবে। কাজেই আমরা যারা সমালোচনা করি, আমাদের প্রত্যেকেরই উচিত এই বিষয়গুলো একটু মাথায় রেখে সমালোচনা করা। পরিশেষে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আবার অনুরোধ করব, বাংলাদেশের এই 18 কোটি জনগণ, হয়তো আওয়ামী লীগের 2 কোটি জনগণ বাদে 16 কোটি জনগণ আপনার মুখের দিকে চেয়ে আছে। দয়া করে আপনি অবশ্যই আমাদের রাস্তায় ফেলে দিয়ে চলে যাবেন না। আপনি আপনার উপদেষ্টা পরিষদ পুনর্নির্ধারণ করুন, পুনর্নির্বাচন করুন, এবং যদি সময় লাগে আপনি আরেকটু সময় নেন। বাংলাদেশের এই 16 কোটি জনগণ আপনার সাথে আছে। আপনি নিজের সম্মানটাকে ধরে রাখবেন আশা করি, এবং আমাদের বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন। আপনি চলে গেলে আমরা অথই সাগরে পড়ে যাব। এই দেশ আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কাজেই আপনি দয়া করে আমাদের বিষয়টা অবশ্যই পুনর্বিবেচনা করবেন। মান অভিমান ভুলে নতুন করে আবার শুরু করবেন। এই বিশ্বাস, এই ভালোবাসা আপনার প্রতি রইল। এই সশ্রদ্ধ সালাম জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।